আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি যেহেতু এর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন যে সেই সময় তারা সরকারে ছিলেন তখন ডিপ স্টেট থেকে তাদের কাছে এক ধরনের পরামর্শ ছিল যে আপনি যেহেতু শেখ হাসিনার মেয়াদ ছিল 2029 পর্যন্ত, তাদের কাছে ছিল যে আপনারা 2029 সাল পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ করতে পারে। এবং বলছে যেহেতু বিএনপির বেশিরভাগ নেতার নামে নানা ধরনের মামলা আছে এবং তারেক রহমান নামে মামলা আছে, সেই মামলার কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ, তারা পথ বাতলি দিয়েছে, অংশগ্রহণ করতে পারবেন না এবং এইভাবে আপনারা 2029 সাল পর্যন্ত তারা আপনার কন্টিনিউ করেন এই সরকার। এবং এর জন্য তাদের কিছু দাবি দেওয়া ছিল ডিপ স্টেটের, এবং কিছু তারা দাবি করেছে এইগুলো মানতে হবে, কিন্তু শেষ পর্যন্ত তারা মানেননি। মান্না ভাই যেমনটি বলছিলেন যে আসলে এই স্বাধীনতার 56তম দিবস শেষে আমরা নানা ধরনের গত সরকার যদি নানা চুক্তি, বিদেশি প্রতি চুক্তি বাতিল হয়নি, অনেক চুক্তি হয়েছে, যে চুক্তিগুলো আমরা জানিও না কি হয়েছে, সব কিছু মিলে সেই সঙ্গে যদি আমি এই বক্তব্যটা এক করি, আসলে স্বাধীনতা দিবসে এই বক্তব্যটা কতটা মিনিংফুল? না দেখেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছে, গুলশানের রাস্তা নম্বরও বলেছে, একটি কিচেন ক্যাবিনেটের মিটিং হতো, আমরা যখন অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে বসতাম তখন আমাদের তেমন কোনো ওপিনিয়ন রাখা হতো না। অর্থাৎ ওইখানে হয়তো ডিপ স্টেটের যাইতো, আর ডিপ স্টেটটা কিন্তু জনগণ বুঝবে না। ডিপ স্টেট হচ্ছে সকল এজেন্সির একটা কম্বাইন একটা প্রস্তাব, এটাই আসলে ডিপ স্টেট বলা হয়। হ্যাঁ, এখন আমি বলবো যে এখন যে সজীব ভুইয়া বলল, ওনার আসলে এখনো ম্যাচুরিটি, ওনার আন্দোলন রাজনৈতিক নেতা ঠিক আছে, কিন্তু ম্যাচুরিটি আসতে কিন্তু মান্না ভাই বুড়া হয়ে গেছে। তাও তো উনি বলবেন না আমি সব জানি, হ্যাঁ সব জানি। তাদের আপনি খেয়াল করে দেখেন, এখন সমালোচনা করতে হয়, বলেন তো দেখি, আপনার 8 দিনে 18 বার হেলিকপ্টার দৌড়াইছে, টাকা দিতে হয়েছে না? উনি করছে। হাঁসের মাংস খাইতে আপনার 300 ফিটে যায়, ওখানে না পাইলে সকালে এসে রাস্তাঘাটে ঘুরছে কেন সারা রাত? উনি বলেন। এসব প্রশ্ন তো আসে। ওনার এলাকায় সবচেয়ে বেশি যখন এলজিআরডি মিনিস্টার ছিল, বেশি ইয়ে গেছে, বরাদ্দ গেছে, ওনার বিরুদ্ধে দুদকে মামলা গেছে, অনেক মামলা গেছে। তিনি একটা হিসাব দিছে, হিসাবের ভিতরে ফাঁক আছে, যে দেখা যায় যে যেদিন ছুটির দিন সেই দিনের হিসাব তার বোন নামে দিয়ে দিছে। তো এগুলা দুদকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে, এদের তো বিচার করতে হবে, বিচার করতে হবে। আর ডিপ স্টেটে উনি যদি জেনেই থাকেন, তাহলে তো এখন এই যে অনিয়ার বলে দিছে, অন রেকর্ড বলে দিছে, উনি তো এখন কট হবেন। ওনাকে বলতে হবে কে, কারা এই প্রস্তাব দিছিল, কারা এই দেশে। আপনি খেয়াল করে দেখেন, নেপালে ছাত্ররা আন্দোলন করেছে, আপনার প্রধান বিচারপতি ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, এসেই বলেন আমরা বাংলাদেশ হব না। হ্যাঁ, মান্না ভাই বললেন না, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার মতো হইতে পারি নাই। আপনি বলেন এখন নেপালও বলে আমাদের মতো হতে চায় না, তারা ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে। একটা তরুণ 35 বছরের, সে অবশ্য কাঠমান্ডুর মেয়র ছিল, একটা সিঙ্গার ইঞ্জিনিয়ার, সে ওই সময় যে প্রধানমন্ত্রী কমিউনিস্ট পার্টি অফ নেপালের, তার সিটে দাঁড়াইছে, সে পাশ করছে এবং তারা সরকার গঠন করছে। কিন্তু আমাদের দেশে যেটা দেখেন, সব আন্দোলনে এই যে মান্না বাইরে নেতৃত্ব দিছে, অর্থাৎ তরুণরা, ছাত্ররা নেতৃত্ব, মুক্তিযুদ্ধেও কিন্তু ছাত্ররাই অগ্রগামী ছিল, কিন্তু কেউ কিন্তু সরকারে অংশ নেয়নি। আর এমন সরকার প্রধান আসছে, একটি বারের মতো ছাত্রদের বলে নাই আচ্ছা ঠিক আছে রাজনীতি করতেছো, পড়াশোনাও করো, খালি বলছে উদ্যোক্তা হও, ব্যবসায়ী হও। ব্যবসা কেন, কি করবে ব্যবসা বলেন? উনিই তো ব্যবসা সব নিয়ে গেছে, এখন তো অভিযুক্ত। তো সুতরাং এই কথা বলে কিন্তু তিনি এক ধরনের, যদি আইনের শাসন থাকে এবং যদি দেশটাকে গণতন্ত্রায়ন করতে চায়, তাহলে কিন্তু তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন ডিপ স্টেটকে কারা পরামর্শ দিছিল, কেন এই যে ইরেগুলারিটিস করলো? আপনারা ধরেন 6 মাসের ভিতরে, আমাদের সংবিধানে মান্না ভাইও জানে 3 মাসের ভিতরে নির্বাচন হতে হবে, সংবিধানে আছে। যদি ইলেকশন কমিশন কোনো দুর্বিপাকে পড়ে, তাহলে আর 3 মাস ওয়েট করতে, অর্থাৎ 6 মাসের ভিতরে নির্বাচন যদি দিত ইউনূস সরকার, তাহলে কিন্তু এই আওয়ামী লীগের প্রতি যে হেট্রেট ছিল, এরা কিন্তু খুব অল্প কয়েকটা সিট পেত, ঠিক নেপালের মতো হইতো রেজাল্ট, নেপাল। কিন্তু এখন আপনার ধরেন শখানেক নেতা উপর থেকে চলে গেছে, বা 1000 খানেক নেতা চলে গেছে, টাকা পয়সা যারা কামাইছে, মালিক হয়েছে,
বাকি সব তো আছে, কোটি কোটি সমর্থক আছে দেশে। এখন তারা কিন্তু সবাই এখন আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। এখন আগের মতো অবস্থা তো নাই। তো এই দেশের যে এই পরিবর্তন, ধরেন আমি বললাম যে এই যে 18 মাস পরে নির্বাচন, এটা তো একটা সাংবিধানিক ভ্যাকুয়াম। তো এই প্রশ্ন তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো সংবিধান ভায়োলেট করেছে, এটা তো অভিযোগ করবে, বিচার হবে না। এখন এখানে ডিপ স্টেট তো ওই কে, এটা তো তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সাক্ষী দিতে হবে। সুতরাং এগুলো ওনাদের ম্যাচুরিটির অভাব, রাজনীতি করতে ম্যাচুরিটি লাগে। আমি একটু মাহমুদুর রহমান এই বিষয়টা যে আপনার কাছে জানতে চাই, ডিপ স্টেট নিয়ে অনেক কথা হচ্ছে, এই আন্দোলনে ডিপ স্টেটে জড়িত ছিল কিনা এই ধরনের অনেক কথা আমরা শুনেছি। সেখানে যখন একজন উপদেষ্টা বলছেন যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছিল এবং কিভাবে থাকা যাবে সেই ধরনের সহায়তা দেওয়ার একটা প্ল্যান তারা দিয়েছিল, এটা আসলে কি মিন করতেছে স্বাধীনতা দিবস শেষে? এটা আসলে ডিপ স্টেট এই দেশ চালানোর ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে? আজিজ ভাই তো বলেছেন, আমি বলবো চমৎকার বলেছেন। এবং এর মধ্যে একটা কথা যে বলেছেন এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখন এই গভর্নমেন্ট সজীব ভুইয়াকে জিজ্ঞেস করতে পারে না তোমাকে কে বলেছিল এই কথা, ডিপ স্টেটের কে? ক্যান হি বি কুইজড? অফকোর্স তাকে জিজ্ঞেস করা যেতে পারে কারা এই দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা বাধাগ্রস্ত করার জন্য তোমাকে কুমন্ত্রণা দিচ্ছিল, ষড়যন্ত্র করছিল। কিন্তু করবে না তারা। যদি না করে তারা আপনার জানারও ইচ্ছা থাকবে না। আর আপনারা যারা মিডিয়াতে আছেন তারাও মনে করবেন কি দরকার ঘরে রেখে বোর্ডের বসে তাড়ানো, পরে বিষয়টা 2 দিন কথা হবে, দেন উইল বি টকড আউট। আর খুব সামনে থাকবে তা আমি মনে করি না। কিন্তু আমি জিনিসটাকে গভীর একটা বিষয় মনে করি। ডিপ স্টেট মানে এক কথায় বলতে পারি স্টেট উইদিন আ স্টেট। রাষ্ট্র যারা চালায় তার পেছনে যারা আসলে চালায় সেটা হলো ডিপ স্টেট। দ্যাট ক্যান বি অ্যান এজেন্সি, মেবি সিআইএ, মেবি র, মেবি কম্বিনেশন অফ র অ্যান্ড সিআইএ, মেবি তার সাথে আপনার আছে কেজিবি আছে। মানে যেভাবেই হোক একটা সার্কেল যারা বাংলাদেশের ভাগ্যকে তাদের মতো করে গড়বে, আমাদের মতো করে গড়তে দেবে না। আমরা তো ওই ডিপ স্টেট করতে চাই না। আমাদের দেশের মধ্যে ডিপ স্টেট থাকতে পারে, ডিজিএফআই একটা গভর্নমেন্টের মতো যদি ওয়ার্ক করে আপনি তাকেও একটা ডিপ স্টেট বলবেন। তো সেরকম দিক থেকে যদি দেখেন তাহলে তার কথার ক্লারিফিকেশন তো মাস্ট। এদের একটা সমস্যা কি, যেটা আজিজ ভাই আবারও বলছে, খুব সুন্দর বলেছেন। নেপাল বলছে যে তোমরা যা করেছো এনাফ ফর দি কান্ট্রি, এখন যাও লেখাপড়া করো। আর আমাদের যিনি প্রধান ছিলেন তিনি তাদের বলেছেন রাজনীতি করো, ব্যবসা করো। এ কোনো কথা? একবারও পড়বার কথা বলেন নেই, একবারও ইউনিভার্সিটি ফিরে যেতে বলেন নেই, একবারও বলেন নেই যে ছাত্র হিসেবে তাদের কি দায়িত্ব আছে। আমরা বাকিরাও বলি নেই। আমাদের একটা কৃতজ্ঞতা বোধ ছিল, এখনো আছে, যে সত্যি কথাই তো যে 12 বছর 13 বছর ধরে আমরা যে লড়াই করেছি আমরা আওয়ামী ফ্যাসিবাদ সরাতে পারিনি। ওরা যখন এরকম জানবাজি লড়াই করলো তখন তার পক্ষে আপনি থাকবেনই। কিন্তু এও ঠিক যে লড়াইটা যখন জিতেছেন তখন বড় ভাই হিসেবে, পিতা হিসেবে, মুরব্বী হিসেবে তাদেরকে এটা বলা দরকার ছিল যে না, তোমাদের দায়িত্ব এখানেই শেষ, যথেষ্ট করেছো, হিস্ট্রিতে তোমরা থাকবে, তোমাদেরকে আমরা সম্মান করবো, তোমরা তোমাদের কাজে যাও। এরা না এই ক্ষমতা পাওয়ার পরে নিজেদেরকে সর্বজ্ঞ একটা ব্যাপার মনে করলো। কে কে যেন রাজনৈতিক দলের নেতারা বলেছিল যে তোমরা যেরকম করছো একদিনে তো আর এটা হয়নি, 12 বছর ধরে আমরা যে সংগ্রাম করলাম তারই কালমিনেশনে তোমরা এই অভ্যুত্থানটা করতে পেরেছো। তখন জবাব কি দিয়েছিল, 15 বছর তো একটা খুঁটিও দাঁড়াইতে পারেন নাই। মানে আরো এটার মিনিং না আমার কাছে খুব কুশ্রী লেগেছে। আমি শব্দগুলো বলতে পারবো না এখানে। মানে আমি যেরকম বলি না কি ছিঁড়তে পেরেছে এইরকম মনে হচ্ছে আর কি, এত বাজে লেগেছে আমার কাছে। কিন্তু এইটাও তাদেরকে কেউ বলেনি, তারা নিজেরা এটা আলোচনা করেনি, কোনোদিন স্বীকার করেনি যে তাদের এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, উচ্চারণ শেষ পর্যন্ত জাতীয় রাজনীতির ক্ষতি করছে, এটা তারা বলে নাই। ফল কি হয়েছে দেখেন। তারপরে একজন উপদেষ্টা বললেন ওই দল খুব বেশি বেড়ে গেছিল, তাদেরকে সাইজ করার জন্যে আমরা চিন্তা করেছি, কাজকর্ম করেছি। করতে পারে নাকি?
আপনি জামাতকে রাজনীতি করতে দিয়েছেন, তাকে ভোট করতে দিয়েছেন, তাকে ব্যান করে দিতে যুক্তি দিয়ে, সেটা ভিন্ন কথা। কিন্তু দেবার পরে তার এগেনস্টে আবার ভেতরে কনস্পিরেসি করবেন যাতে সে জিততে পারে না। মেইন স্ট্রিমে না আসে। তো মেইন স্ট্রিমে, তারা তো মেইন স্ট্রিমে এসেই গেছে। আপনি 5 তারিখে প্রধান সেনাপতি যেইভাবে কোন রাজনৈতিক দলকে ডেকেছেন, সর্বপ্রথম ওই দলের নাম বলেছেন, 2 বার বলেছেন, তারপর থেকে যেইভাবে ফোকাস দেওয়া হয়েছে, তো ওইটাও করবেন এইটাও করবেন, তাহলে রেজাল্টে কি দাঁড়াবে? রাজনীতিটা পুরো বায়বীয় থাকবে। ফলে আমাদের ওই রাজনীতির কোনো শেপ দাঁড়ায়নি। আমি আপনাকে বলতে পারি, জানেন, এই যে 18 মাসের রাজনীতি আমাদের ইতিহাসে জায়গাই পাবে না। হয়তো 2 লাইনে লেখা বই নিয়ে আসছে, এসে একটা সংস্কার করতে এসে সব কিছু গুবলেট করে দিয়ে চলে গেছেন, আর কিছু বলতে পারেন না। কোনো একটা কন্ট্রিবিউশন নেই, কোনো একটা উল্লেখ করবার মতো ঘটনা নেই, কিছুই করতে পারেননি তারা। তো সেই দিক থেকে আমি মনে করি যে তারা এইখানেও যে কথা বলেছেন, বিশেষ করে সজীব ভুঁইয়ার যে বক্তব্যটি এখানে আসলো, আমাদের সবার উচিত তাকে বলা, তুমি যদি পারো নাম বলো, নাহলে ভুলে যেতে পারি আমরা, বলো ভুল করে ফেলেছি, আমি বলতে চাই না, কারোর কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, সেটা সামলাতে পারবো না। পরিস্থিতি যদি তাই হয় তাহলে না বলাই ভালো। কিন্তু তার শিক্ষা হওয়া উচিত, যখন মন্ত্রীরা ওত নিচ্ছে আপনার মানে রাষ্ট্রীয় যে গোপনীয়তা রক্ষা করবার, সে পরে সেই গোপনীয়তা ভাঙতে পারে না। তো সে উপদেষ্টা হিসেবে কি মানে ওত দিয়েছে আমি জানি না, কিন্তু এই জিনিসটাও মানে আমরা এমনি নর্মালি করি, 2 জন বন্ধু মিলে খুবই বিশ্বস্ততা কোনো বিষয়ে আলোচনা করি, সেটা বাইরে বলি না, রাজনীতিও বলি না। অনেক সময় হয় যে আপনি একটা কিছু আমার কাছে বললেন, পুরোটা হয়তো আমি বিশ্বাসও করলাম না, তবু মনে করলাম এটার মধ্যে পয়েন্ট আছে, ঠিক আছে এটা বিবেচনায় রাখছি, কিন্তু এটা বাইরে গিয়ে যদি বলে দিতে থাকি তাহলে তো আর কিছুই থাকবে না। এখানে তাই হয়েছে। 2 দিন আগে 2 গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। সেই 11 যারা কুশীলব আমরা বলি, তাদের 2 জন গ্রেপ্তার হয়েছেন। একজন গ্রেপ্তার হয়েছে, আজকে একজন ডিজিএফআই সাবেক মহাপরিচালক গ্রেপ্তার হয়েছে। সবকিছু মিলে এই ব্যাপারটি নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? বা দেখেন, আল্লাহর মার ধন্যের বার মাসুদ সাহেব কি না করছে, সব পার্টি করছে। এবং এই যে নিপীড়ন, ধরেন তারেক রহমানের নিপীড়ন করা, মানুষকে নিপীড়ন করা, ম্যান পাওয়ার ব্যবসা করে তাকে টাকা পয়সা নেওয়া, আবার শেখ হাসিনা তাকে শেল্টার দিছে, তাকে রাষ্ট্রদূত বানিয়েছে, সে রাষ্ট্রদূত হয়েছে। সে তো কুশীলব ছিল 1/11-এর সময়। যত অঘটন ঘটেছে তার পেছনে এই মাসুদ সাহেব ছিল। হ্যাঁ, তো তার তো বিচার হওয়া দরকার। আপনার 1/11-এর কুশীলবদের ছেড়ে দিবেন, তাহলে তো দেশে ইতিহাস তো রিপিট হতে থাকবে। আরেকটা 1/11 হবে, আরেকটা 1/11-এ এরকম কিনা তাদেরকে মান্না ভাই এখন হয়েছে, মান্না ভাইরে নিয়ে পাঙ্গা দিবে। হ্যাঁ, এটা তো হইতে পারে না, হতে পারে না। দেশ তো চালাবে রাজনীতিবিদরা। আপনি রাজনীতিবিদদেরকে হ্যারাস করবেন, এটা তো হয় না। আপনি রাজনীতিবিদদের সমালোচনা করার অধিকার তো আমাদের আছে, করব, কিন্তু রাজনীতিবিদদেরকেও তো প্লেন জায়গা দিতে হবে। রাজনীতিবিদরা ভুল করেছে, এটা ঠিক, মানি, সমালোচনা করি তার জন্য, কিন্তু তাদের এই 2 জনের কিন্তু 2 জনেরই অপরাধ আছে। এটা প্রকৃতি তাদের বিচার করতে এবং বিচার তাদের হওয়া উচিত আমি মনে করি। এবং মাসুদ সাহেব তো একেবারে হেন অপকর্ম নাই তার সাথে জড়িত নাই। এবং তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার ভাইয়ের ভাইরা, আপন ভাইরা, তাকেও কিন্তু তারেক রহমানকে ছাড়ে নাই, কোকো ছাড়া ছাড়ে নাই, ম্যাডামকে অপমান করতে ছাড়ে নাই। কোন জায়গায় চলে গেছিল মানসিকতা? তার বিচার হবে না। 1/11-এর যত আছে, এই যে ধরেন দুদুকে নিয়ে ধরে নিয়ে মানুষের কাছে টাকা ধরা, ব্যবসায়ী ট্যাবসায়ী, আমলা টামলা ধরে নেওয়া, সবগুলি তার পর্দার অন্তরে সে ছিল। সে তো আপনার সাভার ক্যান্টনমেন্টের জিওসি ছিল, সবচেয়ে পাওয়ারফুল জিওসি। সে রক্ষী বাহিনীতে ছিল, রক্ষী বাহিনীর থেকে সে আপনার লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছে। হ্যাঁ, এই সব সুবিধা নিচ্ছে, এখন তার খেসারত দিচ্ছে। আমি মনে করি এগুলোর বিচার হওয়া উচিত। আপনাকে এই বিষয়টা কোনো কথা বলবেন না, আমি অন্য প্রশ্নে যাব। আচ্ছা, আমি একটা, আপনি সংকটের কথা প্রথমে যে জিজ্ঞেস করছিলাম, যে প্রথম যে প্রশ্নটা ছিল যে দেশ যেভাবে এগোচ্ছে আপনি সন্তুষ্ট কিনা, কিংবা কোনো বিষয় নিয়ে চিন্তিত কিনা। আমি ওইটা নিয়ে একটু আরেকবার আসি, যে সংকটের কথা বলছিলাম, আপনার কাছে এখন কি হয় বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি, গণতন্ত্র নাকি আস্থার সংকট পলিটিশিয়ানদের মধ্যে?
না, গণতন্ত্র তো একটা সংকট, কিন্তু গণতন্ত্রটা আমরা চর্চা করবার চেষ্টা করছি। আস্থার বিষয়টা তো মানুষের ভেতর থেকে আসতে হবে। আস্থা অর্জনের জন্য কি কি করছি সেরকম যদি আমাকে বলতে বলেন, আমি এইটা তো দেখছি না কিছু যে আস্থা অর্জনের জন্য করছি। তা ধরেন আমি আপনাকে বলি, যেহেতু মানে একটা খুব মৌলিক প্রশ্ন করেছে, আমি খুব খুশি হয়েছি এবং আমি এটা দেখছি যে এটার উপরে কিছুই হচ্ছে না প্রায়। ধরেন বিএনপি তাদের ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করেছে, কোনো আলোচনাই নেই কোথাও। ফ্যামিলি কার্ডটা কি, কতখানি এটার পজিটিভ, কোনো কি নেগেটিভ দিক আছে, এগুলো নিয়ে কোনো আলোচনা দেখছি না। আমি এ ব্যাপারে আবার বেশি ইন্টারেস্টেড, কারণ সেটা আমি আপনাকে বলি। আমি আমার দলের পক্ষ থেকে একেবারে শুরু থেকে, আজ থেকে 7 বছর আগে থেকে আমি বলতাম, সারা পৃথিবীতে এরকম আছে যে রাষ্ট্রের দলে যে মানুষগুলোর কোনো ইনকাম নাই, তাদের জন্য রাষ্ট্র একটা ইনকাম দেবে ফর নাথিং। দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল বেসিক পে। আমি বলছি একদম হতদরিদ্র মানুষ যাদের কোনো ইনকাম নাই, তাদের প্রত্যেককে রাষ্ট্র মাসে 1,000 করে টাকা দেবে। ধরেন 4 কোটি লোক, 4 কোটি টাকা দেবে। বছরে কত দেবে? 48,000 কোটি টাকা, মানে 50,000 কোটি, ধরেন অর্ধ লক্ষ কোটি টাকা তো কিছু ব্যাপার বলে করি না। এখন ওনারা যেটা করছেন এইটার উপরে ওনারা নিজের আগে কোনো আইডিয়া বলেন নাই, ওনারা এটা পার্লামেন্টে আনেন নাই, নিজেদের মন্ত্রিসভায় আনেন নাই। আমি আপনাকে বলতে পারি, আপনার মাধ্যমে মানে এই দর্শকদেরও বলছি, তাদের বিএনপির নেতাদের, জেলায় বা অন্য যারা আছে তাদের জিজ্ঞেস করুক যে ভাই এটা কীভাবে কী হবে, একটু বলেন তো ডিটেলস। তারা নিজেরাও জানে না, কিন্তু এটা সবাইকে জানাতে হবে যত তাড়াতাড়ি পারেন। করবার পরে যদি সত্যি সত্যি এটা সম্ভব হয় যে যাদের কোনো ইনকাম নেই তাদেরকে আপনি কোনো মধ্যস্থতাকারী ছাড়াই টেলিগ্রাফিক ট্রান্সফার করতে পারেন টাকা, বিকাশে হইতে পারে, নগদে হইতে পারে, কোন ব্যাংক ক্রোড়পতি যেরকম দেয় সেরকম করে যদি হতে পারে, ডাইরেক্ট টাকা পাবে। একেবারে দরিদ্র একটা পরিবারে 3 মানুষ থাকলে মাসে 3,000 টাকা পাবে, বিরাট সাশ্রয় তার। দিস উইল কাম ব্যাক ইন্টু ইকোনমি। বড় লোকেরা তো টাকা মেরে দেয়, বিদেশ পাঠিয়ে দেয়, আমাদের এই দরিদ্র মানুষ তা করবে না। এবং এদেরকে যদি এরপর আপনি শেখান যে তুমি এই কাজটা কীভাবে ভালো করতে পারো, ওর পেটে ঠিক মতো পড়লে ওর মাথায় নতুন নতুন চিন্তা ঢুকে, কি মুরগি কিনবে একটা, নাকি ছাগল কিনবে, মানে অর্থনীতিতে নতুন উপাদান যুক্ত হতে পারে। একটা কথা বললাম আমি, লাইক ওয়াইজ আপনি হেলথ কার্ড করেন, কৃষক কার্ড করেন, শ্রমিক কার্ড করেন। আমি মনে করি যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি, থাক, ওটা তো করবেনই, কিন্তু এইটা আপনার বেশি দরকার যদি আপনি দেশের ইকোনমি বাড়াতে চান, মানুষের অবস্থার পরিবর্তন করতে চান এবং সত্যিকার এগিয়ে যেতে চান, তাহলে এইরকম একটা ব্যবস্থা আপনি করতে হবে।